লিপু লেক হচ্ছে একটা পাস, যেমন আমাদের পাস আছে নাথুলা পাস সিকিমে, কাশ্মীরে আছে জজিলা পাস, খারদুংলা পাস আছে লের কাছে, সেরকম আর কি লিপু লেক একটা ইম্পর্টেন্ট গিরিপথ। কেন ইম্পর্টেন্ট? এইখানটাতে চায়না, নেপাল, ইন্ডিয়া তিনটে দেশের একটা ট্রাইজাংশন। আমাদের কৈলাস মানসরোবর যাত্রার এটা ট্র্যাডিশনাল রুট। ভারতের রক্ষামন্ত্রী একটা রাস্তা ইনাগোরেট করেন দারচুলা থেকে লিপু লেক। নেপালের পপুলেশন 3 কোটি, ফলে একটা ছোট্ট কিছু হলে নেপাল এফেক্টেড হয়ে যায়। আমাদের পশ্চিমবঙ্গের পপুলেশন 10 কোটি। আপনি বলুন না, এই মুহূর্তে ভারতবর্ষে যদি যুদ্ধ চলে, কাশ্মীরে যেমন ঝামেলা চলে, এখানে আমরা কি এফেক্টেড হই? উই ডোন্ট গেট এফেক্টেড। যে ওদের সম্ভবত কালাপানি লেক আর একটা হচ্ছে লিপু লেক, এই বর্ডার ডিসপিউটটা কি সমস্যা তৈরি হলো? দেখুন, আমাদের সাথে নেপালের 1750 কিলোমিটার মতো বর্ডার। ভারতবর্ষের 5টা রাজ্য এই বর্ডারে আছে, আমাদের পশ্চিমবঙ্গ আছে, পাশের বিহার আছে, ইউপি আছে, উত্তরাখণ্ড আছে, আর হিমাচল প্রদেশ আছে। এই 5টা রাজ্য। এইবার লিপু লেক ব্যাপারটা কি? এটা হচ্ছে অনেক বছর আগে, 1816 বা 17, মানে আজ থেকে প্রায় 200 বেশি বছর আগে, 210 বছর আগে, তখন ব্রিটিশ ইন্ডিয়া ছিল এবং নেপালির সাথে ব্রিটেনের মানে ব্রিটিশ ইন্ডিয়ার একটা ঝগড়া হয়, মারপিট হয়, অ্যাংলো নেপালি ওয়ার বলে সেটাকে। সেই যুদ্ধের পরে এই বর্ডার ডিসাইড করা যে নেপালের বর্ডার এক্স্যাক্টলি কোথা থেকে কোথায় হবে এই কিংডমের। এবং সেখানে লিপু লেক হচ্ছে একটা পাস, যেমন আমাদের পাস আছে নাথুলা পাস সিকিমে, কাশ্মীরে আছে জজিলা পাস, খারদুংলা পাস আছে লের কাছে, সেরকম আর কি লিপু লেক একটা ইম্পর্টেন্ট গিরিপথ। এবার কেন ইম্পর্টেন্ট? এইখানটাতে চায়না, নেপাল, ইন্ডিয়া তিনটে দেশের একটা ট্রাইজাংশন। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কৈলাস মানসরোবর যাত্রার এটা ট্র্যাডিশনাল রুট। এবার কৈলাস মানসরোবর যাত্রা 3 ভাবে যাওয়া যায়। একটা হচ্ছে আপনি নাথুলা পাস দিয়ে যেতে পারেন, একটা হচ্ছে আপনি ফ্লাইটে করে বা ট্রেনে করে নেপালে গেলেন, এবার নেপাল থেকে আপনি কৈলাস গেলেন, আরেকটা হচ্ছে এইখান দিয়ে। এবার অন্য দুটো, নাথুলা আর নেপাল দিয়ে গেলে আপনি 80% ট্রাভেল পাথ অন্য দেশে থাকবেন, 20% আমাদের দেশে থাকবেন। আর এইখানে ঠিক উল্টো, 80% লিপু লেক পাস অব্দি আপনি ভারতে আছেন, তারপর একটুখানি গেলে কৈলাস মানসরোবর, এবং এটা ট্র্যাডিশনাল রুট। তো এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। দ্বিতীয় হচ্ছে কালী রিভার বলে একটা নদী ছিল, এবং ওই যে ট্রিটিটা সই হয়, সেই ট্রিটিটাতে বলা হয় যে কালী রিভারের উৎপত্তি স্থল থেকে এদিকে ভারত, ওদিকে নেপাল। এবার রিভার তো সরে যায়, তো নেপাল ক্লেম করছে যে আমাদের এতটা এক্সট্রা জমি। এই ক্লেমটা ওরা করছিল, সেটা করতেই পারে, ডিসপুট, বর্ডার ডিসপুট চলতে থাকে। আমাদের সাথে অনেক দেশের অনেক বর্ডার ডিসপুট থাকতে পারে। পাকিস্তানের সাথে আমাদের গুজরাটে সার ক্রিক বলে একটা জায়গায় বর্ডার ডিসপুট চলছে, এখন অব্দি রিজলভ হয়নি, চলছে। আচ্ছা, হ্যাঁ, উই মেনটেন। কিন্তু সেগুলোর জন্য নেপাল কি করে, হটকারিতা করবার জন্য একটা এই অলি, মানে চীনের মদতে একটা ম্যাপ নেপালের কনস্টিটিউশনের থ্রুতে নেপালের পাবলিশ করে, হ্যাঁ, অনেকটা জমি দেখাতে। ভারতের রক্ষামন্ত্রী একটা রাস্তা ইনাগোরেট করেন দারচুলা থেকে লিপু লেক, এবং সঙ্গে সঙ্গে ওরা ওটা করে দেয়। তো এখানে তো একদম সম্মুখ সমরে আপনারা আসতে চেয়েছেন, ওইটুকুনি একটা দেশ হয়ে, তাহলে ওইটুকুনি দেশের ক্ষমতা কারা যোগাচ্ছে? কেউ তো যোগাচ্ছে যে আমরা তোমাদের পিছনে আছি। এবার অনেক সময় দেখবেন পাড়াতেও বলে তুই মারপিট কর, আমরা তোর পেছনে আছি, তারপর পেছনে তাকায় কেউ নেই, ফাঁকা। এখানে তাই হলো। এবার বাংলাদেশেরও তাই হলো। বাংলাদেশ তো কিছুদিন আগে চিকেন নেক নিয়েই ফেলছিল, প্রায় কলকাতায় এসে গিয়েছিল বাংলাদেশ, 7 সিস্টার কেটে দিয়েছিল বাংলাদেশ। এখন চুপ, একদম নিস্তব্ধতা। হ্যাঁ, যে কী হলো, ওই উচ্চাসাগুলো কোথায় গেল? কারণ কেউ তো ওদের মদত দিয়েছিল যে আমরা আছি, তোমরা লড়াই করো। তো নেপাল সেই ভুলটা করে। তো এই লিপু লেকটা নিয়ে এইখানে একটা মার্কেটও আছে, ইন্ডিয়া চায়না ট্রেড। এটা খালি এখানে নেই, হিমাচলে একটা আছে আর নাথুলা পাশে একটা আছে। এই কোভিডের সময় বন্ধ হয়ে গেছিল, বাট আমি নিজে ওই মার্কেট থেকে জিনিস কিনেছি, চাইনিজ জিনিস কিনেছি। আপনারাও কিনতে পারবেন টুরিস্ট হিসাবে। আবার চালু করছে। এইবার যেই এগুলো হচ্ছে ওরা এটা প্রোটেস্ট করছে যে এটা, তখন ইন্ডিয়া বলছে আরে আমরা তো 50 বছর ধরে এখানে বাজার করছি চায়নার সাথে, তো তোমাদের প্রপার্টি হলে তোমরা কেন বাজার করোনি চায়নার সাথে, আমরা কেন করছি? তো এগুলো হচ্ছে নেপালের নতুন পলিসি বলতে পারেন। এগুলো কি চায়নার মদতে হচ্ছে? একদম। আরেকটা এবার প্রশ্ন করছি যে
ধরুন যেটা মেন চার্জ সেটা হচ্ছে যে জেনজির এই আন্দোলনের জন্য বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্যানটা ট্রিগার করেছে, মূল দেশের মানুষের ক্ষোভটা ছিল হচ্ছে করাপশনের বিরুদ্ধে। তো এই একই ফরম্যাটে কোনোভাবে আপনি এতদিন ইন্টেলিজেন্সের সাথেও কাজ করেছেন, এটা কি ভারতবর্ষের কোনো অংশে এই ধরনের কোনো সম্ভাবনা আছে, নাকি আমাদের ডেমোক্রেসি এতটাই স্ট্রং যে এই ধরনের কু হওয়ার সম্ভাবনা নেই? দেখুন, সম্ভাবনা তো সব কিছুরই থেকে যায়, বাট আমার মনে হয় ভারতবর্ষের কাছে, ভারত সরকারের কাছে, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি, এইরকম জিনিসকে কন্ট্রোল করবার মতো মেকানিজম আছে। ভারতবর্ষের ডেমোক্রেসি নেপালের মতো আনস্টেবল না, বাংলাদেশের মতো আজ মিলিটারি অফিসার, কাল মিলিটারি অফিসারের বউ প্রধানমন্ত্রী, পরশুদিন মিলিটারি অফিসার রাষ্ট্রপতি, এইরকম দেশ না। হ্যাঁ, আর নেপালের মতো আনস্টেবল যে 17 বছরে 15 বার প্রধানমন্ত্রী পাল্টালো, বা শ্রীলঙ্কার মতো যে রাজপক্সা ফ্যামিলির 22 জন মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সব রাজপক্সা ফ্যামিলি। আপনি যদি রাজপক্সা টাইপ করেন, খালি শ্রীলঙ্কা, কমপ্লিট শ্রীলঙ্কা ওদের। তো এইরকম তো ভারতবর্ষ না। তো এইরকম স্ট্রং ডেমোক্রেসির জন্য, যেটা টুল কিট গ্যাং বলা হয়, যে তারা চেষ্টা করতেই পারে যে বিদেশ থেকে টাকা এলো এবং ভারতে অস্থিরতা, তো আমার মনে হয় ভারতবর্ষের ডেমোক্রেসিতে সেইগুলোকে অ্যাবজর্ব করবার মতো ক্ষমতা আছে। আচ্ছা। এবং ভারতবর্ষতে দেখুন, ভারতবর্ষের, নেপালের পপুলেশন 3 কোটি, ফলে একটা ছোট্ট কিছু হলে নেপাল এফেক্টেড হয়ে যায়। আমাদের পশ্চিমবঙ্গের পপুলেশন 10 কোটি। তো ভারতবর্ষকে এফেক্ট এত সহজে হয় না। আপনি বলুন না, এই মুহূর্তে ভারতবর্ষে যদি কোনো একটা প্রদেশে যুদ্ধ চলে, কাশ্মীরে যেমন ঝামেলা চলে, এখানে আমরা কি এফেক্টেড হই? উই ডোন্ট গেট এফেক্টেড। নেপাল ছোট্ট জায়গা, ভুটান ছোট্ট দেশ, বাংলাদেশ ছোট দেশ কম্পারেটিভলি। তো তাদের কি হয় যে একটা কিছু হলে সামগ্রিকভাবে দেশ ডিস্টার্বড হয়ে যায়। ভারতের ইকোনমি স্ট্রং, আমাদের পলিটিক্স অনেক স্ট্রং, অপোজিশন স্ট্রং, জুডিশিয়ারি স্ট্রং, মিডিয়া খুব স্ট্রং। তো ফলে অনেকগুলো স্ট্রেংথ আছে আমাদের। আমি আশা করছি না যে এইভাবে কিছু হবে। আমার আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে ভুটান এবং নেপালের সাথে আমাদের পাসপোর্ট ছাড়া যাতায়াতের একটা সুবিধা রয়েছে। এবার এই যে নেপালের এই যে সমস্যাটা হলো, যেখানে গভর্নমেন্ট নেই, অ্যাডমিনিস্ট্রেশন নেই, এটার ক্ষেত্রে কি এই ওখানকার ডিস্টেবিলাইজেশনের সুযোগ নিয়ে আমাদের কোনো নিরাপত্তা লঙ্ঘিত হতে পারে, যে ওখান থেকে কিছু মানুষ চলে এলো? অফকোর্স। এবং তার জন্য আপনি যদি দেখে থাকেন, মেন স্ট্রিম মিডিয়াতে আমি দেখছিলাম যে 2টো চেকপোস্ট বানিয়েছে আমাদের রাজ্যে। একটা হচ্ছে এসএসবি চেকপোস্ট, সেখানে এসএসবি চেক করছে যে কারা ঢুকছে। আচ্ছা। এবং তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের আরেকটা চেকপোস্ট, তারাও নথি নিচ্ছে যে কারা ঢুকছে, কারণ অফকোর্স আমাদের দায়িত্ব আছে, ক্রিমিনালরা ঢুকে পড়তে পারে। এসএসবি মানে যেটা আমাদের সুরক্ষা বল, যারা সশস্ত্র সীমা বল, তারা তো নেপাল আর ভুটান বর্ডার তাদের দায়িত্বে আছে। আচ্ছা। রাইট। আমাদের দেশের যে বর্ডারগুলো আছে না, হট বর্ডার যেগুলো না, মানে যেখানে রোজ যুদ্ধ চলছে না, সেই বর্ডারগুলো আর্মির কাছে নেই কিন্তু। আচ্ছা। সেগুলো সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স বলে, সিএপিএফ, তাদের কাছে আছে। বিএসএফ এর কাছে আছে বাংলাদেশ আর পাকিস্তান বর্ডার। ইন্টারন্যাশনাল বাউন্ডারির কথা বলছি, লাইন অফ কন্ট্রোলের কথা বলছি না। লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর্মির কাছে আছে। আচ্ছা। হ্যাঁ। তো সেখানে ভুটান আর নেপাল এসএসবির কাছে আছে। তো ফলে এখানে ক্রিমিনালসরা চলে আসতে পারে, অনেক রিফিউজি চলে আসতে পারে যদি গন্ডগোল চলে। তার জন্য প্রত্যেকটা স্টেট পুলিশ, এই 5টা স্টেটের স্টেট পুলিশ জাগ্রত হয়ে গেছে, এসএসবি জাগ্রত হয়ে গেছে, ভারতবর্ষ জাগ্রত হয়ে গেছে। কিছু তো ঢুকবেই। দেখুন, পোরাস বর্ডার, এতদিনের সম্পর্ক, কোনো ফেন্সিং নেই, কিছু নেই, মানুষ তো ঢুকবেই। ফেন্সিং থাকা সত্ত্বেও তো মেক্সিকো আর ইউএসএ তো দেখছেন রোজ কি হচ্ছে আর কি। হ্যাঁ। তো ফলে বাট আমার মনে হয় সেটা ম্যানেজেবল, ভারতবর্ষ সেইটুকুনি ম্যানেজ করতে পারবে। আর একটা একটু বিতর্কিত প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে শোনা যায় যে বহু বছর আগে, যখন সম্ভবত নেহেরুর আমলে, তখন নাকি প্রধানমন্ত্রী নেহেরুর কাছে এরকম একটা ইন্টেলিজেন্স ইনপুট এসেছিল যে নেপালকে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য করে দেওয়া হোক, এবং নাকি কংগ্রেস গভর্নমেন্ট সেটা ডিনাই করে। এই তথ্যটার কি আদৌ কোনো বাস্তবতা আছে? দেখুন, আমিও এটা শুনেছি। হ্যাঁ। এবং কিছু ছোট ছোট কিংডম তো আমাদের হয়েছে, যেমন সিকিম 1972 সালে ভারতের হয়েছে। এবং এটার সত্যতা আমি জানি না, বাট তখনকার গভর্নমেন্টের পার্সপেক্টিভে তারা যে ডিসিশনটা নিয়েছিলেন, হয়তো সেটা দেশের জন্য তখন বেস্ট ছিল। রাইট। কারণ সবসময় না যে কিছু নিয়ে নিলেই যে আমাদের দারুণ লাভ হবে, সেটা নাও হতে পারে। একটা বাফার জোনও থাকা দরকার। তাহলে আমাদের বর্ডারটা কি হতো, চায়নার সাথে হয়ে যেত। হ্যাঁ, এটাই সম্ভবত
আমার শোনাতে এটাও তথ্য ছিল যে নেপাল একটি বাফার স্টেট হিসাবে কাজ করবে। তো ফলে চায়না এবং ইন্ডিয়ার মধ্যে। আমাদের তো এটাও সম্মান করতে হবে যে তখন যারা ছিলেন তারাও ভোটে জিতে এসেছিলেন, এখন যারা আছেন তারাও ভোটে জিতে এসছেন। তো যে ডিসিশনগুলো নিচ্ছেন আমার মনে হয় না তারা নেপালের প্রাইম মিনিস্টারের মতো নিজের পকেট গরম করবার জন্য নিচ্ছেন। আমার মনে হয় যে তারা দেশের জন্য নিচ্ছেন। এই যে দেশগুলো রয়েছে ধরুন নেপাল, বাংলাদেশ বা শ্রীলঙ্কা, এদের ডেমোক্রেসির সাথে ইন্ডিয়ার ডেমোক্রেসির তফাৎটা কোথায়? জমিন আসমান তফাৎ। নেপালের ডেমোক্রেসি 17 year old, 17 বছরে 14টা প্রাইম মিনিস্টার। তার আগে রাজতন্ত্র ছিল। ছোট্ট দেশ, 3 কোটি পপুলেশন, ইন্ডিয়ার ম্যাক্সিমাম স্টেটের থেকে ছোট। এবার আপনি আসুন শ্রীলঙ্কা, ছোট্ট একটা দ্বীপ, হ্যাঁ, চারদিকে জল। তো সেই ডেমোক্রেসিতে একটা পরিবারই চালিয়ে যাচ্ছে হাজার হাজার বছর ধরে, অনেক বছর ধরে। এবার মিয়ানমার আসুন, কখনো আর্মির হুন্টা সরকার আর কখনো আর্মির বিহেস্টে অন্য কোনো সরকার। বাংলাদেশ মিলিটারি সরকার কত। ভারতবর্ষ তো আজ অবধি মিলিটারি শাসন হয়নি, আমাদের তো এত বড় মিলিটারি আছে। আমাদের ডেমোক্রেসির পাওয়ার আলাদা। আমাদের মনে হয় ফাউন্ডেশন অত্যন্ত ভালো, এবং আমার সেই দিক দিয়ে গর্ব হয় যে এত কিছুর পরেও ভারতবর্ষে করাপশান আছে, ভারতবর্ষে অনেক রকম অশান্তি আছে, অনেক রকম ধার্মিক অশান্তি আছে, বাট তার মধ্যেও ভারতবর্ষ কিন্তু চলেছে একটা অন্য স্পেসে, যেটা এই নেইবারদের সাথে কম্পেয়ার করাটা আমার আপনারও ভুল হবে। ভারতবর্ষকে কম্পেয়ার করতে হলে এখন আমেরিকা বা চায়নার সাথে কম্পেয়ার করা উচিত।